আসসালামু আলাইকুম। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমরা দেখছি স্বাধীনতা ভোগ করছে শুধু একমাত্র তৌহিদি জনতা। তাদের কিছু কর্মকাণ্ড আমরা যেগুলো লক্ষ্য করলাম, তারা বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশে আইএসের কালো পতাকা নিয়ে আসছেন। তারা মেয়েদের খেলাধুলা করতে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। কোথাও নাটক মঞ্চস্থ করা যাবে না, মাজার ভেঙে ফেলছেন। অভিনেতা অভিনেত্রীরা কোনো শোরুম উদ্বোধন করতে পারবেন না। এগুলোর আমাদের দেশকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ একটা মৌলবাদী শক্তির উত্থান হয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তান, সিরিয়ার মতো জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। আর সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করার জন্য আমাদের পরাজিত আওয়ামী লীগ তো আছেই। আপনারা তৌহিদি জনতার ব্যানারে যারা বিভিন্ন কর্মকাণ্ড করছেন, আপনারা কি চাইছেন? আমাদের দেশটা আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি পাক। সেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা সাধারণ জনগণ চাই আমাদের দেশটা একটা মডার্ন মুসলিম রাষ্ট্র হোক। আমি একটা উদাহরণ দিই। এটা আমি ওনাকে ব্লেম দিচ্ছি না, জাস্ট এক্সাম্পল হিসাবে। বেশ কিছুদিন আগে 5 আগস্টের পরে হেফাজত ইসলামের মামুনুল হক স্যার উনি একটা বক্তৃতায় বলেছিলেন, পশ্চিমাদের নিয়ে ওনার একটা বিরোধী মনোভাব ছিল ওই বক্তৃতায়। তো মামুনুল হক স্যার আমাদের দেশের একটা খুব খ্যাতিসম্পন্ন ব্যক্তি। আমরা অবশ্যই তাকে খুব রেসপেক্ট করি। স্যারের ওই কথায় প্রেক্ষিতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমাদের বিরোধিতা করব। হ্যাঁ, পশ্চিমাদের মদদে ইসরায়েল ফিলিস্তিনে যথেষ্ট মানবতা বিরোধী এবং গণহত্যা চালাচ্ছে, সেটার বিরোধিতা অবশ্যই আমরা করি। কিন্তু আমরা এই ছোট মুসলিম রাষ্ট্র হয়ে আমরা কি খুব বেশি কিছু করতে পারবো? যাদের করার কথা, মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে, তারাই তো কিছু করছেন না। বরঞ্চ তারা বিভিন্ন দেশে, মুসলিম কান্ট্রির বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটি দিয়ে রেখেছেন। অথচ আমরা এখানে যে তৌহিদি জনতার ব্যানারে এই রিসেন্ট ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে তার প্রতিবাদ করতে যে আমরা যেগুলো করলাম, এগুলো তো সারা বিশ্বের কাছে নিজেদেরকে খুব হাস্যরস হিসাবে তুলে ধরা। তো এনিওয়ে, মামুনুল হক স্যারের ওই কথার প্রেক্ষিতে, পশ্চিমাদের বিরোধিতার প্রেক্ষিতে আমি বলি, আমরা জলে থেকে কি কুমিরের সাথে লড়াই করব? এই পশ্চিমাদের ব্যবসায়িক বিনিয়োগের কারণেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে যাচ্ছি, চেষ্টা করছি, বা আপনারাও এখনো এইভাবে মাথা তুলে কথা বলতে পারছেন। এই পশ্চিমারা যদি আমাদের, বিশেষ করে আমি বেশ কয়েকটা সেক্টর আছে, তার থেকে একটা আমি হাইলাইট করতে চাই। বিভিন্ন সেক্টর যেমন মেডিসিন আছে, লেদার আছে, আর তৈরি পোশাক শিল্প, গার্মেন্ট, এটা উল্লেখযোগ্য। কারণ গার্মেন্টস এই সেক্টর থেকেই আমরা বেশি বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারি।
এই পশ্চিমা বিশ্ব যদি আমাদেরকে এই বর্ডারগুলো এখান থেকে বাংলাদেশ থেকে শিফট করে অন্য কোথাও নিয়ে যায়, আমাদের অর্থনীতির কি অবস্থা হবে জানেন? বুঝতে পারছেন? বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। এই যে গার্মেন্টস সেক্টরে প্রায় আমি যদি মিনিমাম 50 লক্ষ ধরি, তাদের পরিবার মিলে প্রায় 2 কোটির মতো অ্যাভারেজ, আমি পার ফ্যামিলি যদি 4 জন করে ধরি, প্রায় 2 কোটির মতো লোক। এই গার্মেন্টস সেক্টরটা যদি বাংলাদেশ থেকে অর্ডারগুলো চলে যায়, তাহলে এই 2 কোটি লোকের কি হবে? আমরা অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে যাব। অথচ ইসলামের নামে আমরা ওই পশ্চিমাদের বিরোধিতা করতে যেয়ে নিজেদের দেশে সর্বনাশ ডেকে আনছি। আর এই গার্মেন্ট ওয়ার্ডারগুলো বাংলাদেশ থেকে যদি চলে যায়, এগুলো নেওয়ার জন্য বসে আছে ইন্ডিয়া। পাশাপাশি ইন্ডিয়াতে আমাদের এখন সাবেক প্রধানমন্ত্রী তিনি আছেন। উনি জানেন খুব ভালো করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কি চাঙ্গা হওয়ার কারণ কি। একমাত্র প্রথম মানে অন্যতম সেক্টর হচ্ছে গার্মেন্ট। তা সেটাকে যদি আঘাত করা যায়, সো ইন্ডিয়া বসে আছে এই অর্ডারগুলো নেওয়ার জন্য। আমাদের মনে আছে বেশ কিছুদিন আগে রিটায়ার্ড ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার, এখন মাননীয় উপদেষ্টা, উনি বলেছিলেন এই গার্মেন্ট শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যেন এই গার্মেন্ট ওয়ার্ডারগুলো আমাদের এখান থেকে চলে যায়। তো ওনার এই কথার যথেষ্ট যুক্তি আছে। আর এই অর্ডারগুলো বাংলাদেশ যদি এখন মুখ থুবড়ে পড়ে, সেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনা খুব ভালো করে সারা দুনিয়ার কাছে বলতে পারবে যে আমরাই ভালো ছিলাম। আপনারা এই যে বিভিন্ন ভায়োলেন্স করছেন, এই ফিলিস্তিনের গণহত্যার বিপরীতে ইসরায়েলের কে বিক্ষোভ যেটা প্রদর্শন করা হলো রিসেন্ট, সারা দেশে ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো, এইসব ভায়োলেন্স যদি সামনে আরও বাড়ে, বিদেশি বিনিয়োগগুলো আর থাকবে না। এখন অন্তর্বর্তী সরকার যেহেতু নতুন করে বিনিয়োগ আসছে না, তবুও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যথেষ্ট চেষ্টা করছেন। আমরাও আশা করছি উনি সফল হবেন। উনি একটা বিশ্বমানের একজন ব্যক্তিত্ব। আমরা চাই উনি আমাদেরকে আরও ভালো পথ দেখান, দেশটাকে একটা ভালো সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন। তো তার জন্য আমাদেরকে তাকে সহযোগিতা করতে হবে। সেটা না করে আপনারা বরঞ্চ এই পশ্চিমা বিশ্বকে খেপিয়ে দিচ্ছেন। এই নতুন নতুন যেগুলো ভায়োলেন্স হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে, এগুলোর জন্য আগামীতে কোনো বিনিয়োগ কিন্তু আসবে না, বরঞ্চ যেগুলো আছে সেগুলো দেশ থেকে চলে যেতে পারে। আমরা ব্যক্তিগতভাবে আমি দেশের একজন সাধারণ নাগরিক, দেশপ্রেমিক সচেতন নাগরিক হয়ে বলতে চাই, বর্তমান সরকার এই মৌলবাদ উত্থানের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে। আর সেটা যদি উনি ব্যর্থ হন, তাহলে আমরা ভাবতে পারি উনি হয়তো ওই গোষ্ঠীর কাছ থেকে ভোট পাওয়ার জন্য তাদের উপর কোনো স্টেপ নিচ্ছেন না। সেটা যদি হয়, তাহলে তো আমরা সাধারণ জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রেও আমরা বিবেচনা করব ওই মৌলবাদ গোষ্ঠীর পক্ষকে আমরা ভোট দিব কিনা।
অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এটা কঠোরভাবে এটা দমন করতে পারবেন। শুধু তাই না, ওনাদেরকে আহ, ওনাদেরকে বোঝাতে হবে যে আপনারা যেটা চাইছেন, আপনারা আহ, যেভাবে চাইছেন সেটা দেশের জন্য ক্ষতিকর। আর সেটা যদি আহ, না পারেন তিনি, তাহলে আমাদের দেশের জন্য একটা উম, সামনে খারাপ সিচুয়েশন সৃষ্টি হতে পারে, আমরা অনেক পিছিয়ে যাব। তখন কিন্তু আমি নিজেও একজন সাধারণ নাগরিক হিসাবে আমি নিজেও তখন বলবো, না তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগের সময় এই মৌলবাদকে তারা দমিয়ে রাখতে পেরেছিল। সেই দিক থেকে তো হ্যাঁ, আওয়ামী লীগই ভালো ছিল। আগামীতে এই মৌলবাদকে দমন করার ক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে স্টেপ নিয়েছিল, বর্তমান সরকার বা আগামী নির্বাচিত সরকার সেভাবেই বা আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। এই তৌহিদি জনতা বা তথাকথিত ইসলামী খেলাফতের নামে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে ছোট করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। আমরা সেটাই আশা করি। আসসালামু আলাইকুম।